আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাইদের সাথে মেহুর সংসার বাঁধা হবে না এই বিষয়টা মেহু মানিয়ে নেওয়ার চেষ্টা করলো, ক্ষণে ক্ষণে চেষ্টা করলো এই মানুষটাকে ভুলে যেতে, কিন্তু আসলেই কি তা সম্ভব? হয়তো সম্ভব নয়। তাই তো বেহায়ের মতো আবারও কথা বলতে চাইলো সাইদের সাথে। লাগাতার কল দিল সাইদের নাম্বারে। ছটফট করা হৃদয় নিয়ে অপেক্ষায় থাকলো সে মানুষটার কণ্ঠ শোনার জন্য। সাইদ অবশ্য প্রথমেই কল তুলল না। যখন কল তুলল ততক্ষণে মেহু আর কান্না আটকে রাখতে পারল না। ধরা গলায় ঠোঁট কামড়ে কোনো রকমে বলল, সাইদ ভাইয়া, আপনি না বাসলেও আমি আপনাকে ভালোবাসি। একবার কি হ্যাঁ বলা যায় না সাইদ ভাইয়া? একবার কি রাজি হওয়া যায় না? মিথ্যে করে হলেও একবার বলবেন ভালোবাসি। সাইদ দীর্ঘশ্বাস ফেলল। কিয়ৎক্ষণ চুপ থেকে শান্তস্বরে উত্তর দিল, যায় না মেহু। আমার মতে তুমি অনেক ভালো একটা মেয়ে মেহু। কোনো কালে নিজের আশেপাশে ছেলেদের সঙ্গ দাওনি, সেই জায়গায় আমি অসংখ্য মেয়েকে সঙ্গ দিয়েছি, প্রেম প্রেম কথা বলেছি। তোমার মনে হয় না তুমি ভুল মানুষকে ভালোবেসেছ? মেহু ফের কাঁদল। কান্নারত স্বরে উত্তর দিল, ভুল হলেও আমার মন সে ভুলকেই আঁকড়ে ধরতে চাইছে। অন্তত একটিবার ভাবুন না আমার কথা, প্লিজ। সাইদ বার কয়েক শ্বাস ফেলল। আবারও কিয়ৎক্ষণ চুপ থেকে উত্তর দিল, মেহু লিসেন, আমার কাছে এসব প্রেম ভালোবাসার কোনো স্থান নেই। বোঝার চেষ্টা করো। খুব বেশি হলে আমি মেয়েদের শরীরের প্রতি অ্যাট্রাকশন ফিল করি, তাদের সাথে এসব প্রেম প্রেম অভিনয় করে মজা নেই, জাস্ট এটুকুই। কিন্তু সিরিয়াসলি আমি সত্যি কথা বলতে এইসবে কোনো কালে আমি বিশ্বাসী ছিলাম না। তুমিই বলো, তোমায় কখনো ভালোবাসি বলেছিলাম কিংবা প্রপোজ করেছিলাম? বাকি সবার মতোই তোমার সাথেও প্রেম প্রেম কথা বলেছি, প্রেম প্রেম নজরে তাকিয়েছি। সেই সবকে তুমি অন্য কিছু ভেবে থাকলে তো আমার কি দোষ? শেষের কথাগুলো শুনেই নিজেকে খুব বেহায়া অনুভব হলো মেহুর। গলা শক্ত হয়ে আসলো। পরপরই কান্না থামিয়ে দৃঢ় গলায় উত্তর দিল, আমি আপনাকে আর কখনোই কল করব না। কথাটা বলেই কল কেটে দিল মেহু। সাইদ দীর্ঘশ্বাস ফেলল। এ প্রথম মনে হচ্ছে তার কান্না পাচ্ছে, কিন্তু পুরুষ মানুষের যে কান্না করা মানা। সাইদ চোখ বুঝল। এক হাতে কপালে হাত বুলাতে বুলাতে ঠোঁটে ঠোঁট চেপে উষ্ণ শ্বাস টানলো। ঠিক তখনই তার ঘরে ঢুকলেন এক মধ্যবয়স্ক মহিলা। সাইদের কপালে হাত শুয়ে কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, ক্লান্ত তুমি? সাইদের মেজাজ খারাপ হলো। গত এক সপ্তাহ ধরেই মেজাজ চরম রকম খারাপ তার। সম্মুখ মহিলার গলা শুনেই যেন সে মেজাজ খারাপটা তরতর করে বাড়ল। উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, জাস্ট শাট আপ। বাবা বলছেন কাকে? হ্যাঁ, কেন বললেন? ভদ্রমহিলা সে রাগ দেখে বিস্মিত হলেন। আলতো হাতে ছেলের গালে হাত রেখে বললেন, এতটা রাগ কেউ করে মায়ের উপর? সাইদ এক ঝটকায় গাল থেকে হাত সরালো। গলা উঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে সহ্য করতে পারি না, ঘৃণা করি। আর কয়বার বলতে হবে আপনাকে? আপনাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। চলে যান প্লিজ, চলে যান প্লিজ, এখান থেকে চলে যান। আপনি কেন এসে পড়ে আছেন আমার এখানে? নতুন কি প্ল্যান আপনার? কি প্ল্যান বলুন? আব্বুকে খুন করবেন এবারে? মহিলা এবারে হাসলেন। উত্তরে বললেন, তোমার আব্বু আমায় অন্ধের মতো ভালোবাসতো সাইদ। সে অন্ধ চোখে এখন দৃষ্টি এলে ও সত্যিটা কি জানো সাইদ? সে এখনো আমায় ভালোবাসে। তাই তো এখনো আমি যখন আসি থাকি এ বাসায় সে দুর্ব্যবহার করতে পারে না, করেও না। সাইদের রাগ এবারে চূড়ায় পৌঁছালো। শুধালো, কিন্তু আমি আমার আব্বুর মতো অতটা নরম মনের নয়। আমি কখনো নারীর ছলনায় অন্ধ হই না। সেজন্যই এতকাল আমি আপনার মাতৃস্নেহ দেখেও গলতে পারিনি, বুঝছেন? শুধুমাত্র আপনার জন্যই আমি নারী জাতিকে আর বিশ্বাস করতে পারি না, কাউকেই না। শেষের কথাটা রাশমাতেই দাঁতে দাঁত চেপে বলল সাইদ। পরপরই এক ধাক্কায় দরজার সামনে থাকা ফুলদানিটা ফেলে ভেঙে ফেলল। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস টানলেন। জীবনে সবসময় যৌবনের ছোঁয়া না থাকলেও যৌবনে করা ভুলের শাস্তি তাকে আজীবনই বয়ে নিতে হবে। এই যেমন এখনো বয়ে যাচ্ছে। নিজেরই একমাত্র ছেলের চোখে তারই জন্য ঘৃণার পাহাড়। এর থেকে বড় শাস্তি হয় কোনো মায়ের জন্য? বিলাসবহুল রেস্টুরেন্ট,
জ্যোতি সাধারণত এমন রেস্টুরেন্টে আসে না, তবে আজ আসতে হলো সাইদের জন্য। সাইদকে কল করে যখন কথা বলতে চাইলো, দেখা করতে চাইলো, তখন সাইদ এই ঠিকানাটাই দিয়েছিল। জ্যোতি সময় মেনে চলে, নির্দিষ্ট সময় এসে বসে থাকলো অনেকটা সময়, কিন্তু সাইদ ঠিক সময় এলো না। এলো আরো মিনিট 20 পর। জ্যোতি সম্মুখে সোজাসুজি হয়ে বসেই ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, বাহ, শুরু থেকেই কেন জানি আমি তোমার সাথে ফ্লার্ট করে উঠতে পারিনি জ্যোতি। তোমার গম্ভীর আর একাকী চলনে কেন জানি ফ্লার্টিংটা আসে না আমার, বুঝলে? তো কি অর্ডার করব বলো? কথা বলার প্রয়োজন ছিল সাইদ ভাই, কোনো কিছু অর্ডার করতে হবে না। তা বললে হয় নাকি? সাইদ ওয়েটারকে ডেকে অর্ডার করলো স্বল্প খাবার। হাসি মুখে জিজ্ঞেস করলো, কি দরকারে ডাকলে জ্যোতি? জ্যোতি মৃদু হাসলো, উত্তরে বলল, সাইদ ভাই, আমি আপনাকে ভাই ডাকি। আপনার ছোট বোন থাকলে সে নিশ্চয়ই আমার বয়সীও হতে পারতো, তাই না? তো এই বোনের একটা প্রশ্নের উত্তর দেবেন, সঠিক উত্তরই দেবেন কিন্তু। সাইদ হাসলে এবারে বলল, ও টিচার টিচার মনে হচ্ছে তোমায় হঠাৎ। বলো বলো, সত্যিটা জানলে অবশ্যই উত্তর দিব। জ্যোতি এবারে হাসলো না, সোজাসুজি হয়ে বসে তাকালো সাইদের মুখে। স্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, মেহু আপুকে কি সত্যি ভালোবাসতেন না? সত্যি কোনো অনুভূতি নেই আপুর জন্য? সাইদের হাসি হাসি মুখে হঠাৎই হাসি মিলিয়ে গেল। কি আশ্চর্য, এইখানেও একই প্রশ্ন। তপ্তশ্বাস ফেলে গম্ভীর গলায় শুধালো, নেই। জ্যোতির দৃষ্টি এবার অসহায় হলো, বলল, আপনাকে ভাই সম্বোধন করেছি সাইদ ভাই, বোন ভেবে সঠিকটা বলবেন না? সাইদ মৃদু হাসলো, মুহূর্তেই দক্ষতার সাথে একটা মিথ্যে বলে দিল, সঠিকটাই বললাম যে বোন, ওর প্রতি কোনো অনুভূতি নেই। কেন নেই? আপু যথেষ্ট সুন্দরী, ম্যাচিউরড, শিক্ষিত। তো সাইদ এবারে হাসিটা বিস্তৃত করলো, মজার ভান করে বলল, পৃথিবীতে সুন্দরী, শিক্ষিত, ম্যাচিওর মেয়ের কি অভাব পড়েছে জ্যোতি? জ্যোতির গম্ভীর গলা, আপু আপনাকে ভালোবাসে। পৃথিবীতে সুন্দরী, শিক্ষিতা হাজারটা মেয়ে থাকলেও তার মতো ভালোবাসবে কেউ? যে ভালোবাসা মানুষকে প্রতিনিয়ত মরণ যন্ত্রণা দেয়, যে ভালোবাসার কলঙ্ক সারা জীবন বয়ে নিয়ে একটা মানুষকে নিঃশেষ হতে হয়, সেই ভালোবাসা আমার জীবনে না আসুক জ্যোতি। জ্যোতির এবারে ফের আর কিছু জিজ্ঞেস করলো না, কথা বাড়িয়ে লাভ নেই ভেবেই উঠে দাঁড়ালো, বলল, আসছে সাইদ ভাই। সাইদ উঠে দাঁড়ালো, জ্যোতির দিকে তাকিয়েই বলল, চলো রিক্সায় উঠিয়ে দিয়ে আসি। পর মুহূর্তে বিল পে করে বেরিয়ে আসলো দুজনে। রিক্সা ডেকে জ্যোতিকে উঠিয়ে দিবে ঠিক তখনই মেয়েরাজের দেখা মিলল। সাইদ দায়িত্বকে নিয়ে হাসলো ওকে দেখা মাত্রই, ঘাড়ে চাপড় বসিয়ে শুধালো, বাহ, পারফেক্ট টাইম। এতটা সময় মেনে কি করে চলিস তুই? মেয়েরাজ ফোঁস করে শ্বাস ছাড়লো, বিরক্তির সুরে বলল, ফোনে যেভাবে গম্ভীর গলায় ডেকে পাঠালি, ঠিক সময় না এসে তুই আহাম্মকের মতো দেরি করে আসাতে লাভ হলো? এবার বল, মন খারাপ কেন? সাইদ হাসলো, ছেলেটা সত্যিই বন্ধু হিসেবে উত্তম। কি করে বুঝলো তার মন খারাপ? আলতো হাসতে মেয়েরাজ তীক্ষ্ণ চোখে চাইলো, ভ্রু নাচিয়ে শুধালো, কি? কথাটা বলার পরপরই চোখে পড়ল জ্যোতিকে, সাইদের পেছনেই দাঁড়ানো। মুহূর্তেই যেন কপালে ভাঁজ পড়ল। ভুরুজোড়া কুচকে নিয়ে জ্যোতির উদ্দেশ্যে প্রস্তুত ছুড়ল। তুই তুই এখানে কেন সাইদের সাথে? জ্যোতি নির্লিপ্ত স্বরে উত্তর দিল, সাইদ ভাইয়ের সাথে কিছু প্রয়োজন ছিল তাই। ফের প্রশ্ন, কি প্রয়োজন? ওটা ব্যক্তিগত বিষয় মেহরাজ ভাই। কথাটা বলে দ্রুত রিকশায় উঠল জ্যোতি। মেহেরাজ বিরক্ত হলো। একটা ছেলের সাথে একটা মেয়ের ব্যক্তিগত বিষয় কি থাকতে পারে? কেনই বা থাকবে যেখানে মেয়েটা জ্যোতি? ভুরু নাচিয়ে সাইদের দিকে তাকালো এবার। সাইদও উত্তর দিল না। উত্তর কিই বা দিবে? তারই বোন সাইদকে ভালোবাসে, আর সে বিষয়টা নিয়েই কথা বলতে এসেছিল জ্যোতি। এটা বলার চেয়ে বোধহয় ঘটনাটা চেপে যাওয়াই ভালো। তাই তো বাঁকা হেসে শুধালো, সিক্রেট ব্রো। মেহেরাজের মেজাজ খারাপ হলো। দুইজনেরই সিক্রেট বিষয় কি থাকবে? দাঁতে দাঁত চেপে শুধালো, তুই আবার অন্যদের মতো ওর সাথে রিলেশন করে মজা নিচ্ছিস না তো? সাইদ অসহায়ের মতো তাকালো, নিরাশ গলায় বলল, ওহ, সত্যি বলছি দোস্ত, আমি ওর সাথে শুরু থেকে ফ্লার্টিং বয়কট করেছি, জিজ্ঞেস করতে পারিস। মেহেরাজের গম্ভীর স্বরে শুধালো, তোকে বিশ্বাস নেই। তুই দুনিয়ার সব মেয়েদের সাথেই যা ইচ্ছে করতে পারিস।
মেহু মেহেরাজের থেকেই মেঘের নাম্বার নিল। কল দিবে ভেবেও দেওয়া হয়নি সারাদিন, অবশেষে কল দিয়েই দিল। ওপাশ থেকে রিসিভড হতেই বলে উঠল, আমি মেঘ, আপনাকে কিছু কথা বলার ছিল, বলবো? উত্তর এলো, অবশ্যই বলো। মেয়েও ছোট শ্বাস ফেলল, বলল, আমি আপনাকে ভালোবাসি না মেঘ, ভালোবাসতে পারবো কিনা তাও জানি না, কারণ অন্য কাউকে ভালোবাসি আমি। অন্য কাউকে ভালোবাসি জানার পর কি আপনি আমায় বিয়ে করতে চাইবেন? বিয়েটা না করাই উত্তম না? মেঘের গলা হঠাৎই থেমে গেল। ভয়টা যেন সত্যি হয়ে গেল এইবার। হৃদয় দুমড়ে মুচড়ে গেল সঙ্গে সঙ্গে। যাকে এতকাল ভালোবেসেছে, এতকাল যাকে নিয়ে স্বপ্ন সাজালো, সে তাকে ভালোবাসে না, বরং অন্য কাউকে ভালোবাসে। এর চেয়ে কষ্টময় কিছু হয় না। এর চেয়ে যন্ত্রণা আর কোনো কিছুতে নেই। এক মুহূর্তের জন্য মনে হলো সবটা মিথ্যে। অস্ফুট স্বরে বলল, সত্যিই ভালোবাসো অন্য কাউকে? হ্যাঁ। মেঘের দম আটকে আসলো। হঠাৎ অনুভব করলো সে নিঃশ্বাস নিতে পারছে না। হাত পা কাঁপছে কেন জানি। বুকের ভেতর কি ভীষণ যন্ত্রণা, দুমড়ে মুচড়ে যাওয়া যন্ত্রণা। সে যন্ত্রণা নিয়েই আহত স্বরে বলল, তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ তোমার বাবা মা মারা যাওয়ার পরই মেহু। 12-13 বছর বয়সী একটা মেয়ে ছিলে তুমি। নীরবে চোখের পানি ফেলছিলে। আমি ঠিক জানি না সে বয়সে আমার কি হলো। তোমার সেই কান্না ভেজা চোখ দেখেই আমার খুব মায়া হলো। কিশোর মনে কোথাও অস্থিরতা অনুভব হলো। সেই থেকে আমার এক সাংঘাতিক অসুখ করেছে। অসুখটার নাম হলো মেহু। ঘুমাতে পারি না, খেতে পারি না, সর্বক্ষণ তোমার ভাবনায় ঘিরে থাকে আমায়। আমার তো দোষ ছিল না, দোষ ছিল কোনো? এই 12টা বছর আমি তোমায় নিয়ে স্বপ্ন সাজালাম, একপাক্ষিক অনুভূতি পুষলাম, দূর থেকে ভালোবেসে গেলাম। সব তবে ভুলে যেতে বলছো? জানো মেহু, ভালোবাসার মানুষ ভালো না বাসলেও অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় যখন জানতে পারি ভালোবাসার মানুষটাই অন্য কাউকে ভালোবাসে। বিধাতা আমার ভাগ্যেও তো কিছু ভালোবাসা লিখতে পারতো। মেহু, আমাকে কি এইটুকু ভালোবাসার সম্ভাবনাও নেই? এইটুকু ভালোবাসাও কি যায় না মেহু? আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে হচ্ছে মারা যাই। অবশ্য এর চেয়ে বোধ হয় মৃত্যুই উত্তম। আমি আপনার মৃত্যু চাই না। অথচ তুমি এই মুহূর্তে আমায় মৃত্যু যন্ত্রণাটাই উপহার দিলে। কি সাংঘাতিক বিষাদময় যন্ত্রণা! বিধাতার কি অদ্ভুত নিয়ম দেখো মেহু, যে ভালোবাসাটা আমি এতটা সময় ভালোবেসেও, এতটা প্রার্থনা করেও পেলাম না, সে ভালোবাসাটাই অন্য কেউ কতটা সহজে পেয়ে গেল। বিধাতা বড়ই নিষ্ঠুর। পুরো 1 সপ্তাহ মেহু ঘরবন্দি হয়েই কাটালো। না হোস্টেলে ফিরে গেল, না তো ভার্সিটিতে গেল এই 7টা দিন। 4 দিন হলো মেয়েটা জ্বরও বাঁধিয়েছে শরীরে। এর মাঝে অবশ্য জ্যোতি এসেছিল একবার। মেয়ের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিল। মেয়েরা চিন্তিত হলো বোনের এই বেহাল দশা দেখে। হঠাৎ কি হলো, কেন এমন হয়ে গেল মেহু? কিছু বুঝে আসলো না। তবে এটুকু বুঝলো যে মেহুর সম্বন্ধে সবটাই জ্যোতি জানে, তবুও ইচ্ছে করেই তাকে কিছু বলছে না। মেহেরাজ মনে মনে বিরক্ত হলো ও জ্যোতির উপর। চোখে মুখে সে বিরক্তির রেশ ফুটিয়ে রিক্সা থেকে নামলো সে। ভাড়া মিটিয়ে বোনের জন্য কিনে নিল ফুচকা, কাচের চুড়ি আর বেলি ফুলের সুগন্ধি মালা। সে জানে এসব পেলে তার বোন কিছুতেই মন খারাপ করে থাকতে পারবে না। হাসি মুখে সে সব নিয়ে পুনরায় রিক্সা নিয়ে বাসায় পৌঁছালো। সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল বাজতে দরজা খুলল মেহু। পর মুহূর্তে মেহুর থেকে কিছুটা পেছনে দেখা মিলল এক অনাকাঙ্ক্ষিত মুখের। জ্যোতি দাঁড়িয়ে। সদ্য অফিস থেকে ফেরা মেহেরাজ একবার তাকিয়ে নজর সরালো সঙ্গে সঙ্গে। আলতো হাতে বোনের কপাল ছুঁয়ে বোঝার চেষ্টা করলো জ্বর আছে কি নেই। বোধ হলো এখন মেহুর শরীরে জ্বর নেই, তাই আগ বাড়িয়েও কিছু জিজ্ঞেস না করে চোখ মুখে ক্লান্তি নিয়ে হাতের জিনিসগুলো মেহুর হাতে ধরিয়ে দিল। পা বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল জ্যোতিকেও। যাওয়ার আগে শুধু মেহুকে উদ্দেশ্য করে বলল, ফুচকা, চুড়ি আর বেলি ফুলের মালা পেয়েও মন খারাপ করতে নেই মেহু। তাহলে ভাববো তুই এসব পেয়ে খুশি হোসনি। কথাটা বলেই চলে গেল নিচের ঘরে। শার্ট খুলে তোয়ালে নিয়ে ঢুকলো ওয়াশরুমে। এই শীতের মধ্যেও গোসল সারলো।
পর মুহূর্তে ট্রাউজার আর সাইরঙ্গা টি শার্টের উপর জ্যাকেট পরে রুম ছেড়ে বের হলো। ভেজা চুলগুলোতে ঝাড়া দিয়ে বসার ঘরে চোখ বুলিয়ে চলে গেল মেহুর ঘরে। গম্ভীর গলায় বলে উঠল, মেহু, তোকে কিছু কথা জিজ্ঞেস করব, আমার ঘরে আয় তো। জ্যোতি তাকালো একবার দুজনের দিকে, ভাবলো তার সামনে বলতে পারবে না বলেই হয়তো মেহেরাজ মেহুকে নিজের ঘরে ডাকছে। এর থেকে ওকে ঘর ছেড়ে যেতে বললেই তো হতো। সে কি দাঁড়িয়ে থাকতো কথা শোনার জন্য? তাই আর দাঁড়ালো না। যেখানে নিজের উপস্থিতি অস্বস্তিজনক সেখান থেকে সরে আসাটাই উত্তম। তাই পা বাড়িয়ে নিয়েই বলল, আপনার কথা বলুন মেহরাজ ভাই, আমি বাইরে আছি। মেহেরাজ বুড়োচোড়া কুচকে নিল এবারে। গম্ভীর স্বরে জ্যোতির দিকে তাকিয়ে শুধালো। জ্যোতি মাথা নাড়ালো, উত্তরে বলে উঠল, জানি, কিন্তু আমার কারণেই তো নিজের ঘরে ডাকছেন আপুকে। আপুর শরীর খারাপ, তাই মনে হলো এখানে কথা বললেই ভালো হবে। মেহেরাজ ছোট শ্বাস টানলো। তখন মেহুর কপালে হাত রেখেই বুঝেছিল মেহুর শরীরে জ্বর নেই, তাই ডেকেছিল। কিন্তু নির্দিষ্টভাবে জ্যোতির জন্যই তো ডাকেনি। ভরাট গলায় শুধালো, তোর কারণে কেন ওকে ঘরে ডাকবো? জ্যোতি তাকালো মেহেরাজের দিকে, সরাসরি দৃষ্টি মিলিয়েই বলে উঠল, আমাকে এই ঘর ছেড়ে বের হওয়ার কথা বলতে পারছেন না বলেই হয়তো। রাশভারী কণ্ঠে উত্তর এলো, বলার হলে তোকে সরাসরি ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলতাম আমি। জ্যোতি অল্প হাসলো, মৃদু আওয়াজে বলল, হয়তো ভদ্রতা দেখাতে গিয়ে বলেননি, হতেই পারে। মেহেরাজ বিরক্ত হলো। বিরক্তির মাত্রাটা বেশি বলেই কপালে ভাঁজ নিয়ে চাইল জ্যোতির দিকে। তাচ্ছিল্য নিয়ে ভরাট স্বরে বলল, যার মাঝে ভদ্রতার ভয় নেই, সে মেয়ে যে ভদ্রতা দেখাতে গিয়ে কি বলা উচিত অনুচিত তা নিয়ে উল্টাপাল্টা ভাববে, এটাই স্বাভাবিক। জ্যোতি তীক্ষ্ণ চাহনিতে চাইল এবারে। ভদ্রতার ভয় নেই মানে সে কি চরম মাত্রার অভদ্র? মেহেরাজ তার সম্বন্ধে এই কথাটা কেন বলল? কি অভদ্রতা করেছে সে? চোখ মুখে হঠাৎ তেজ দেখা গেল। শক্ত গলায় স্পষ্ট স্বরে বলে উঠল, হ্যাঁ, আমি অভদ্র। কথাটা বলেই পা ঘুরিয়ে চলে যেতে নিলেই মেহু বলে উঠল, ভাইয়া তো তোকে যেতে বলেনি জ্যোতি, বস এখানে। জ্যোতি গলা মুহূর্তেই পাল্টে গেল, নরম গলায় বলল, বাইরেই তো আছি, একটু হেঁটে আসি না আপু? মেহু হাসলো এইবারে। মাথা দুলিয়ে হ্যাঁ বলতেই জ্যোতি বেরিয়ে গেল নিজের মতো। মেহেরাজ সেদিক পানে একবার তাকিয়ে নজর সরালো। ধীর পায়ে বোনের দিকে এগিয়ে এসে ফের হাত রাখলো মেহুর কপালে। ত্বকের উষ্ণটা অনুভব হলো না খুব করে। মৃদু কণ্ঠে বলল, জ্বর ছেড়েছে মেহু? মেহু মাথা নাড়ালো, উত্তরে বলল, হ্যাঁ ভাইয়া। মেহেরাজ মৃদু হাসলো। বিছানার উপরেই অবহেলায় পড়ে আছে তার আনা বেলি ফুলের মালাটা, চুড়িগুলো। একবার সেগুলো দেখে নিয়েই বলল, এতটা মন খারাপ, এসবেও মন খারাপ সারলো না? ভাইয়াকে বল না কেন মন খারাপ। মেহু চুপ রইল এবারে। এই কটা দিনে সবসময় মেহেরাজ জানতে চেয়ে তার কাছে মন খারাপ কেন, কি কারণে, তবুও বলা হয়নি। ভাইয়ের এমন আকুলতা দেখে আফসোস হলো মেহুর। মন খারাপ ভুলানোর এত চেষ্টা, এত ভালোবাসা, এত যত্ন, সবকিছুর পরেও কিনা সে একজনের ভালোবাসা না পাওয়ার অভাবে হা হুতাশ করছে। তার কি ভালোবাসার মানুষের অভাব আছে? যদি মেয়েটা কত ভালোবাসে তাকে, তার চাচা চাচিরা কতটা ভালোবাসে, তার ভাই কতটা ভালোবাসে, এতজনের ভালোবাসার পরও তার কাছে কিনা গুরুত্ব পেলে শুধু একজনের ভালোবাসায়। মেহু দীর্ঘশ্বাস ফেললো। মেহেরাজের ফের জিজ্ঞেস করলো, তুই কি অন্য কাউকে ভালোবাসিস মেহু? কারোর সাথে সম্পর্কে আছিস? আমাকে বল। ট্রাস্ট মি, আমি না করব না, মেনে নেব তোদের সম্পর্কটা। প্লিজ বল। তবু এভাবে মনমরা হয়ে থাকিস না, বল না কাউকে ভালোবাসিস। মেহু চমকালো। উত্তর না দিয়ে ফের জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন করলে? মেহেরা চিন্তিত চাহনিতে তাকালো, নরম স্বরে বলতে লাগলো, আমি তোকে নিয়ে চিন্তিত মেহু। এই কয়দিন রাত ভেবে চলেছি তোর এই অসুস্থতা, ঘরবন্দি জীবন নিয়ে। কি হয়েছে হঠাৎ? কেউ কিছু বলেছে মেহু? কেন এমন করছিস? কারোর সাথে কিছু হয়েছে নাকি মেঘের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে? আমি তো প্রথম থেকেই বলেছি তুই না বললে কিছুই হবে না মেহু। ভাইয়ার উপরে এতটুকু বিশ্বাস নেই? আমি মেঘকে বলেই দিয়েছি এটা সম্ভব নয়, তবু এভাবে থাকিস না প্লিজ। ওটা তো বাবা মায়ের ইচ্ছে ছিল ভাইয়া, তুমি নিষেধ করলে কেন? আমি কি একবারও অমত জানিয়েছিলাম? মনের বিরুদ্ধে বিয়ে করে সুখী হতিস না মেহু। বাবা মায়ের ইচ্ছে ছিল ঠিক, তবে বাবা মায়ের এও ইচ্ছে ছিল যাতে তাদের মেয়েটা সুখে থাকে, ভালো থাকে। তো কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত?
মেহু এবারে ফুফিয়ে কেঁদে উঠল, বলল, আমি কখনোই কাউকে বিয়ে করতে চাই না ভাইয়া। বোনের কান্না দেখে মাথায় হাত বুলালো মেহেরাজ, আলতো স্বরে বলল, আমার প্রশ্নের উত্তরটা দিলি না যে কাউকে ভালোবাসিস? মেহু এবারে উত্তর দিল না। কি উত্তর দেবে? সে ভালোবাসে ওই সায়েদ নামক লোকটাকে, এই কথাটা? বাসার দরজাটা খোলাই ছিল। জ্যোতি কিয়ৎক্ষণ সোফায় বসে পুরো বাসাটা চোখ ঘুরিয়ে দেখে নিল। বেশ গোছালো। শুনেছে মেহেরাজ চাকরিতে জয়েন করার পর এই 1 বছরই হয়েছে মেহু বাসা ছেড়ে হোস্টেলে থাকে। অবশ্য এতে নাকি প্রথমে মেহেরাজ ভাই রাজি হয়নি, পরে অবশ্য বোনের প্রস্তাবে রাজি না হয়ে পারেননি বলেই বোনকে হোস্টেলে থাকার অনুমতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ধরতে গেলে প্রায় 1 বছর হলো মেহেরাজ একাই এই বাসাতে থাকে। অথচ বাসা দেখে বোঝা যায় না এখানে একটা ছেলে থাকে। সবকিছুই কতটা গোছালো লিখেছে ছেলে হয়েও। জ্যোতি মনে মনে বোধহয় প্রশংসা করলো মেহেরাজের এই গুণটার। সবকিছুতেই পারফেক্ট, শুধু তার সাথেই গ্রামের সেই অন্যার ঘটনার পর থেকে কেমন একটা ব্যবহার করে। ভুল বুঝিয়েই বলে ফেলেছিল না হয়, তার বিনিময়ে কি সে কম কিছু শুনেছে? জ্যোতির মস্তিষ্ক উত্তর দিল না, বরং তার চেয়ে বেশিই শুনেছে সে। তাও এই ব্যক্তির গুণে মুগ্ধ হচ্ছে সে, প্রশংসা করছে মনে মনে। কথাগুলো একবার ভাবতেই জ্যোতির রাগ হলো, শুধুই রাগ হলো। বসা ছেড়ে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। চোখে পড়ল দরজা পেরিয়ে আসা সামান্তাকে। চোখে মুখে উৎফুল্লতা, হাতে একটা বক্স, বোধহয় খাবারের বক্স। জ্যোতি মিনমিন চোখে চেয়ে থাকতে সে এগিয়ে এলো, মৃদুস্বরে শুধালো, জ্যোতি, তুমি এখানে? জ্যোতি মৃদু হাসলো, ভদ্রভাবে উত্তর দিল, মেহু আপুর জ্বর শুনেছিলাম, তাই দেখতে এলাম। কেমন আছেন আপু? সামান্তা উত্তরে বলল, ভালোই আছি, তুমি? আলহামদুলিল্লাহ। সামান্তা উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহু আপু কোথায়, আর রাজ ভাইয়াই বা কোথায়? দেখেছো জ্যোতি? মেহু আপুর ঘরেই আছে আপু। ওনারা হয়তো কোনো প্রয়োজনীয় বিষয়ে কথা বলছেন, তাই এখানে বসে আছি আপু। সামান্তার মুখ চুপসে এলো বোধহয়, বলল, আমি তো রাজ ভাইয়াকে ফিরতে দেখেই তড়িঘড়ি করে আম্মুর বানানোর খাবার বক্সে করে নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে যাবে যে। জ্যোতি বিস্ময় নিয়ে চাইল, সামান্তা আর মেহেরাজ ভাইয়ের মাঝে যে কিছু আছে তা সে সেদিন ছাদের সে চিঠিটা মেহেরাজের প্রতি সামান্তার চাহনি থেকেই আন্দাজ করেছিল। তবে এখন এই যে মেহেরাজকে দেখার আকুলতা, কতক্ষণে ফিরছে তা খেয়াল করেই ছুটে আসা এসব থেকে নিশ্চিত হলো। উত্তর দিল, ওনারা রুমেই, ডাকতে পারেন আপু। প্রয়োজনে কথা বলছে, বললো না যদি রাগ করে। আপনার উপস্থিতিতে কিছু বলবে না হয়তো মেহরাজ ভাই। সামান্তা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কেন বলবে না? ভালোবাসার মানুষদের উপর আমরা বিরক্ত হতে পারি না কখনো, তাই। মানে? জ্যোতি আচমকা প্রশ্ন করলো স্পষ্ট গলায়। মেহরাজ ভাইকে ভালোবাসেন তো আপনি? সামান্তা চমকালো, অবাক হলো খুব করে, মুহূর্তেই জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? জ্যোতি স্মিত হাসলো, গম্ভীর স্বরে বলল, জেনে গেলাম কোনোভাবে। আপনি রুমে গিয়ে দেখুন আপু, আমি একটু ছাদে থেকে আসছি। সামান্তা মিনমিনে চোখে তাকিয়ে থাকলো। কি আশ্চর্য, কি করে জানলো জ্যোতি? জ্যোতি সিঁড়ি বেয়ে ছাদে গেল, এক নজর ঘড়িতে তাকিয়ে সময় দেখলো সন্ধ্যা 7টে। আশপাশে আধার নামলেও ছাদে মিটমিট করা আলো। এক নজর তাকালো আশপাশে, ছাদটা নিঃসন্দেহে সুন্দর। সন্ধ্যা নামা শহরে 3তলা বাড়ির ছাদ থেকে রাস্তার যানবাহনগুলো চোখে পড়ল সর্বপ্রথম। শীতল বাতাসে শিহরণ বইল লোমকূপ জুড়েও। সে কারণেই পরনের শালটা ভালোভাবে জড়িয়ে নিয়েই কিয়ৎক্ষণ তাকিয়ে থাকলো আধার ঘেরা আকাশে। পর মুহূর্তে কি মনে করে বাড়িতে কল করলো, কিন্তু কল তুলল না দাদি বা মিথি কেউই। জ্যোতি পরপর 2বার কল দিল, পরে বাধ্য হয়ে মিনারকেই কল দিল। কল রিসিভ হলো প্রায় সঙ্গে সঙ্গেই। বলল, আসসালামু আলাইকুম মিনার ভাই, বাড়ি ফিরেছো? মিনার অল্প হেসে উত্তর দিল, ফিরলাম মাত্র, কিছু বলবি? মিথিটা বোধহয় ঘুমোচ্ছে, কল তুলছে না। বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে সবাই। মিতি তো আজ পড়েছে, দেখে আসলাম খুব মন দিয়ে। দাদি বোধ হয় পড়নি বকছে। জ্যোতি ছোট শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, ও, আব্বা কেমন আছে জানো? ভালো আছেন, যদিও দেখা হয়নি মামার সাথে 3 দিন যাবৎ। তুই শুধু শুধু চিন্তা করিস না, ওরকম বুকে ব্যথা তো গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণেও হতে পারে, সিরিয়াস কিছু না।
দীর্ঘশ্বাস ফেলে চোখ ছোট ছোট করে চাইল জ্যোতি, মৃদুস্বরে বলল, তেমনটা হলেই ভালো মিনার ভাই। হ্যাঁ। তোমার চাকরির ইন্টারভিউ ছিল না কয়েকদিন আগে, কি হলো তার মিনার ভাই? মিনার তিক্ততা প্রকাশ করলো, বিরক্ত সুরে বলল, চাকরি করার ইচ্ছা চলে গেছে, ব্যবসায় হাত দিব। আচ্ছা রাখলাম তাহলে মিনার ভাই, নিজের যত্ন নিও। রাখ। জ্যোতি রেখে দিল কল। পর মুহূর্তে অনুভব করলো তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য বোধহয় শিউরে উঠল। সন্ধ্যার আধার নামা শহরে একা ছাদে মিটমিটে আলোর মধ্যে হুট করে কেই বা উপস্থিত হবে তার পেছনে। শুকনো ঢোক গিলে প্রায় সঙ্গে সঙ্গে পেছন ঘুরে চাইল সে। মানুষটা মেহেরাজি, বুকে হাত গুজে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো রঙের জ্যাকেট আর ট্রাউজার পরনে, ভেজা চুল থেকে টপাটপ পানিও গড়াচ্ছে কপালে। কেন জানি মিটমিটে আলোতে এই পুরুষটা এই রূপে বিমুগ্ধ মনে হলো জ্যোতির কাছে। পর মুহূর্তেই কি যেন বুঝে উঠে নজর সরালো দ্রুত। কানে আসলো মেহেরাজের গলায় বলা, সব ছেড়ে ছুড়ে এই অন্ধকারে ছাদে এসে দাঁড়িয়ে আছিস কেন? আশ্চর্য। জ্যোতি তাকালো না এইবারে, উত্তরে বলল, দেখতে এলাম আপনাদের ছাদটা। বিরক্ত স্বরে ফের কথা আসলো, দেখার প্রয়োজনটাই বাকি, তোর জন্য শুধু শুধু আমায় এত দূর আসতে হলো। জ্যোতি স্পষ্ট ভাবেই জিজ্ঞেস করলো, কেন আসলেন? মেহু খুঁজছিল তোকে, তুই তো আর বলে আসিসনি যে তুই এখানে এসে দাঁড়িয়ে থাকবি। আর মেহু অসুস্থ বলে তুই রুম ছেড়ে বেরিয়ে এসে আমায় ধন্য করলি। এখন কি অসুস্থ মেহুকে পাঠাতাম তোকে খুঁজতে? জ্যোতির খারাপ লাগলো, শুধু শুধুই খাটালো ওদের। বোধহয় বলে আসাটা উত্তম হতো, তাই মৃদু আওয়াজে বলল, বলে আসাটা উচিত ছিল হয়তো আপুকে, কিন্তু সামান্তা আপুকে তো বলেছিলাম আমি। মেহেরাজ ফের বিরক্ত হলো যেন, বলল, সামান্তা সহজ সরল মেয়ে, তোর কথা হয়তো অত মন দিয়ে শুনেইনি, তাই ভুলে গিয়েছে হয়তো। জ্যোতি ঠোঁটে ঠোঁট চাপলো। এক মুহূর্তের জন্য তার ভাবা হয়ে গেল যে মেহেরাজ ভাই আর সামান্তা আপুর ভালোবাসাটা খুবই চমৎকার ভালোবাসা। তাই তো নির্দ্বিধায় ভালোবাসার মানুষটার সম্বন্ধে সহজ সরল সম্বোধন নিয়ে কথা বললেন। অবশ্য মেহেরাজ দায়িত্ববান ছেলে, ভালোবাসার মানুষকে নিশ্চয়ই অন্যের সামনে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লাগবে না। মৃদু হাসলো জ্যোতি এইসব ভেবে বলল, হতেও পারে উনি আপনার জন্য তখন খুবই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। বুড়োচূড়া কুচকে রেখে মেহেরাজ শুধালো, মানে? আপনি তো জানেন সবটা, তবুও এমন ভাবে মানে জিজ্ঞেস করছেন যেন কিছুই জানেন না। মেহেরাজ দৃঢ় চাহনিতে তাকালো জ্যোতির মুখপানে। তার দিকে মেয়েটার দৃষ্টি নেই। গম্ভীর স্বরে শুধালো, আমি যা জানি তা তোর জানার কথা নয়। জ্যোতি ঠোঁটে ঠোঁট চাপলো। দুজন মানুষের প্রেম নিয়ে কথা বলাটা বোধহয় ব্যক্তিত্বহীনতা বোঝায়। আর যাই হোক, যে কোনো জায়গায় দুজনের ব্যক্তিগত প্রসঙ্গে নাক না গলানোটাই উত্তম। তাই প্রসঙ্গ বাদ দেওয়ার উদ্দেশ্যে বলল, সেই প্রসঙ্গ বরং বাদ দিন মেহরাজ ভাই। আপনি আমায় একটা কথা বলবেন, সাইদ ভাই কি কাউকে ভালোবাসেন? কারোর সাথে প্রেম আছে ওনার? হুট করে মুখ ভাঙ্গে পাল্টে গেল মেহেরাজের। বিরক্তির চাপের জায়গায় এবার রাগ এসে ভিড় করলো যেন। মুখ টান টান হলো। মনে পড়লো সেদিন রাতে রেস্টুরেন্টের সামনে সাইদা জ্যোতিসহ সাক্ষাতের কথাটা। মনে মনে কি রাগ হলো। ঈর্ষা করলো নিজেরই প্রাণপ্রিয় বন্ধুকে। এত মানুষ থাকতে জ্যোতিকেই বা কেন তারই বন্ধুর সম্পর্কে জিজ্ঞেস করতে হবে? আর কেউ কি নেই? মেহেরাজ রাগ সামলে নিল। চেহারা শিথিল করে ঠান্ডা গলায় শুধালো, কেন? কারোর সাথে প্রেম থাকলে কি তুই কষ্ট পাবি? জ্যোতি উত্তর দিল, হয়তো পাবো, পাওয়ারই কথা। কথাটা বলেই চলে গেল জ্যোতি। মেহেরাজ সে যাওয়ার পানে তাকিয়ে কপাল কুচকালো। সাইদের প্রেম থাকলে জ্যোতি কেন কষ্ট পাবে? পর মুহূর্তেই এক ভয়ানক চিন্তা আসলো মাথায়। জ্যোতি কি কোনোভাবে সাইদকে ভালোবাসে? কোনোভাবেও সাইদের প্রতি দুর্বল? মেহেরাজ মাথা চাপলো দুহাতে, চোখ বুজে নিল জোরে জোরে, শ্বাস ফেলতে ফেলতে। আশ্চর্যজনকভাবে তার নিজের উপরই হঠাৎ রাগ হচ্ছে। ইচ্ছে হলো নিজের দুগালে 2 থাপ্পড় বসাতে। কোথাও বোধহয় যন্ত্রণা অনুভব হলো, বিষাদময় যন্ত্রণা। হৃদয়ে বোনা সদ্য প্রস্ফুটিত প্রণয় ঝরে যাওয়ার যন্ত্রণা। জ্যোতি মেহুদের বাসা থেকে হোস্টেলে নিজের রুমে ফিরল 8:30টায়। মেহু ব্যতীত সেই রুমে আরও একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ঋতু, বয়সে তার বয়সী। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে একই ইয়ারে হলেও তাদের ডিপার্টমেন্টটাই শুধু ভিন্ন। ঋতু মেয়েটাও মেহুর মতোই সহজ সরল।
আর সহজ সরল বলেই হয়তো জ্যোতির কাছে এই দুটো মেয়ে এতটা পছন্দের। তাই ফিরতে না ফিরতেই মেহুর সব খবর জানালো ঋতুকেও। ঋতুও হাসলো, মৃদু বলল, পরের বার আমি আর তুই একসাথে মেহু আপুকে নিয়ে আসতে যাব জ্যোতি। কতদিন একসাথে আড্ডা হয় না। জ্যোতি মাথা নাড়ালো সম্মতি জানিয়ে, কিন্তু কিছু একটা বলতে নিতেই নিজের ফোনটা বেজে উঠল। জ্যোতি স্ক্রিনে চাইলো বাড়ির নাম্বার। মুহূর্তে কল তুলতে ওপাশ থেকে শোনা গেল মিথির কান্নারত স্বর। জ্যোতির বুকটা ধক করে উঠল। অস্থিরতা, আতঙ্ক সব যেন ঘিরে ধরল এক মুহূর্তে। দ্রুততার সঙ্গে বলল, এই মিথি, এই কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে? এই উত্তর দে। মিথিকে স্বভাবতই বেশ চঞ্চল আর চতুর প্রকৃতির দেখালেও আসলে সে বোকা, বলা চলে নরম মনের মেয়ে। তাই তো ছোটবেলা থেকে সে বাবাকে ভয় পেত। মার খাওয়ার ভয় বাবার সামনে পর্যন্ত যেত না। সে বাবারই অসুস্থতা দেখে আহাজারি করে কাঁদতে লাগলো। আর যাই হোক, ছোটবেলা থেকে সে পিতামাতা বলতে শুধু বাবাকেই জেনেছে। মাকে তো তার মনেও পড়ে না, এমনকি মায়ের মুখটাও মনে নেই। মারুক, শাসন করুক, তবুও বাবাকে বাবা হিসেবে চিনত, দেখতে তো পেত। মাকে তো সে চিনেও না। মা যেমন ছুঁড়ে ফেলে রেখে চলে গিয়েছিলেন, বাবা কিন্তু সেভাবে তাদের ছুঁড়ে ফেলেও দেয়নি। এদিক থেকে বাবা শত খারাপ হলেও মায়ের থেকে ভালো নয় কি? মিথি আওয়াজ তুলে কাঁদতেই থাকলো এসব ভেবে। ওপাশে জ্যোতি বারংবার প্রশ্ন করলে উত্তর এলো না মুখে। গলা দিয়ে শব্দ বের হতে চাইল না, তবুও সব শেষে অস্ফুট স্বরে শুধু এটুকুই বলল, আব্বারে হসপিটালে নিয়ে গেছে জ্যোতি। আব্বা খুব অসুস্থ। কথাটা শুনেই ঠোঁট চাপল জ্যোতি। এতদিনের সূক্ষ্ম চিন্তাটা, আশঙ্কাটা যেন সত্যি হয়ে গেল। কিছুটা হলেও বোঝা হয়ে গেল সবটা। মিথিকে উত্তরে কি বলা উচিত ঠিক বুঝিয়ে আসলো না তার। মিথির মতো বোধহয় তারও কান্না পেল। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আব্বার সম্পর্কে, কিন্তু এই মুহূর্তে মিথিকে কিছু জিজ্ঞেস করা মানে মেয়েটা দ্বিগুণ গতিতে কান্না শুরু করবে। তাই শুকনো ঢোক গিলে নরম স্বরে বলল, কিছু হবে না মিথি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি মিনার ভাইকে কল দিয়ে সবটা জেনে নিই। রাখি। শেষের শব্দটা অনেকটাই নরম হয়ে শুধালো জ্যোতি। মিথির কান্নার বেগ বোধহয় সেই নরম স্বর শুনেই বেড়ে গেল। কাঁদতে কাঁদতেই কল রেখে ছুটে গেল দাদির কাছে। ওপাশে জ্যোতি দীর্ঘশ্বাস ফেলল। সঙ্গে সঙ্গে কল দিল মিনারকে। মিনার কল তুলল না। একবার, দুবার, তিনবার, অসংখ্যবার কল দিল, অথচ কল তুলল না সে। অবশেষে বাড়ির অন্যদের কাছেই কল করতে লাগলো। শেষ পর্যন্ত তার ছোট চাচার কাছ থেকে জানতে পারলো তার বাবা স্ট্রোক করেছেন। অবস্থা খুব বেগতিক বলে ওখানকার হসপিটালে রাখেনি। অবশেষে শহরের হসপিটালে আনারই সিদ্ধান্ত নেওয়া হলো। সাথে মিনার আর তার চাচাই আসবেন। জ্যোতি সমস্তটা শুনে চুপ রইল। অবশেষে কল রেখে চোখ বুঝে নিল। মনে হলো কোথাও একটা ছায়া সরে যাচ্ছে, কোথাও যেন জীবনের নিশ্চয়তা বিলীন হয়ে যাচ্ছে। নিশ্চয় যেন ঘন হয়ে আসলো। ইচ্ছে হলো মিথির মতোই বিলাপ জোরে কান্না করতে, কিন্তু পারল না। শুধু চোখ জোড়া লালাভ হয়ে টলমলো করলো। তবুও সামনে ঋতু আছে বলেই কাঁদল না। দাঁতে দাঁত চেপে শুধু প্রার্থনা করলো ভালো হয়ে যাক তার বাবা। এবার সুস্থ হলেই সে সুন্দর করে কথা বলে আসবে বাবার সাথে। বাবা যতই শক্ত হোক, সে নমনীয়তা দেখাবে বাবার সামনে। বাকি সব মেয়ের মতো বাবার যত্নও করবে। এসব কথা ভেবেই ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো জ্যোতি। ঋতু বোধহয় সে দৃশ্য দেখে জিজ্ঞেস করে উঠল, জ্যোতি, কি হয়েছে তোর? এমন করছিস কেন? জ্যোতি দীর্ঘশ্বাস ফেলে জানালার ধারে গেলেও বলল, আব্বা স্ট্রোক করেছে ঋতু। শহরের হসপিটালে আনতে আনতে বোধ হয় আরো রাত হবে, তাই না? হোস্টেল থেকে অত রাতে বের হতে দেবে? ঋতু অবাক হলো। পরে মুহূর্তেই জ্যোতির দিকে পা বাড়িয়ে কাঁধে হাত রাখলো। নরম গলায় বলল, বলে রাখলে দেব না কেন? তুই চিন্তা করিস না জ্যোতি, ঠিক হয়ে যাবে। ঋতু আশ্বাসের সুরে কথাটা বললেও জ্যোতি খুব একটা শান্তি পেল না। ফের কল দিল মিনারের ফোনে। মিনার কল তুললো এবারে। জানালো জ্যোতির বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে তারা রওনা হয়েছে। এখানে শহর চেনা পরিচিত বলতে কেবল গ্রামের প্রতিবেশী হিসেবে মেহেরাজদের পুরো পরিবারই। থাকার সমস্যার কথা ভেবেই তাই জ্যোতির ছোট চাচা মেহেরাজের চাচাদেরও জানিয়েছে বিষয়টা। খুব দ্রুতই এসে পৌঁছাবে তারা। এটুকু জানানোর পরেই মিনার ব্যস্ত হয়ে কল কাটতে নিল। জ্যোতি উদাসীন গলায় প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, মিনার ভাই, আমি এখানে অপেক্ষা করব। এসে একবার জানিও আমায় মিনার ভাই। আমি আব্বাকে না দেখা পর্যন্ত ছটফট করব। প্লিজ আমায় এসে একবার নিয়ে যাবা। মিনার ভরসা দিল, এত চিন্তা করছিস কেন? মামার কিছু হবে না জ্যোতি, আমি পৌঁছালেই তোকে জানাবো। আমি অপেক্ষায় থাকবো মিনার ভাই, জানিও আমায়। মিনার এবারে ফের কথা বলল না, রেখে দিল কল। জ্যোতি ফোনের স্ক্রিনে এক পলক চেয়ে দীর্ঘশ্বাস ফেলল।
উপর দিয়ে স্থির থাকলেও ভেতরে যেন তার গুমট বাঁধা চিন্তার বাস। অনেকটা রাত পর্যন্ত প্রায় সেভাবে চিন্তা নিয়ে কাটালো সে। অপেক্ষা করলো মিনারের ফোন কলের, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও মিনারের কল আসলো না, বরং তার বদলে কল আসলো মেহেরাজের। জ্যোতি অবশ্য আননোন নাম্বার হওয়াতে জানলো না এটা মেহেরাজের কল। মিনারের কল ভেবে দ্রুত কল তুলল। পাশ থেকে শোনা গেল মেহেরাজের ব্যস্ত গলা। হসপিটালে কি এখনই যাবি জ্যোতি? মেহেরাজ খবরটা তখনই ওর চাচাদের কাছ থেকে পেয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জ্যোতিকে কল করে জানানো উচিত খবরটা। পর মুহূর্তে চিন্তা করে ভেবেই আর জানায়নি। কিন্তু জ্যোতি যে বিষয়টা আগেই জেনেছে তা জানতে পেরেছে চাচারা সহ জ্যোতির বাবাকে হসপিটালে অ্যাডমিট করানোর সময়। তারপরে মিনারের কথা শুনে জ্যোতির নাম্বার নিয়ে ছুটে আসলো এখানে। তবুও যেন অস্থিরতা কমলো না। অস্থিরতাটা কি জ্যোতিকে নিয়েই? বাবার অসুস্থতার খবর পেয়ে নিশ্চয়ই মেয়েটা ভেঙে পড়েছে। ভাবনাটা বোধহয় সত্যি হলো। অপাশ থেকে জ্যোতির বিনয়ী স্বরে প্রশ্ন আসলো, আপনি জানেন কি আব্বা কেমন আছে? মেহেরাজ উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল। অ্যাডমিট করিয়েই তো চলে এসেছে, আর কিছু জানা হয়ে ওঠেনি, তাই উত্তর না দিয়েই বলল, তোর হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি জ্যোতি, এখানে কথা বলে নিয়েছি, তুই নেমে আয়। জ্যোতি অপেক্ষা করলো না এবারে। মেহুর ভাই আর চেনা জানা ভালো বলেই মেহেরাজের পরিচিতি আছে এখানে। সে অনুযায়ী বলতে গেলে মেহেরাজের কথা অনুযায়ী এত রাতেও হোস্টেল থেকে তাকে যাওয়ার অনুমতিটা সহজেই দিয়ে দিবে, এটা স্বাভাবিক। জ্যোতি ঘড়িতে সময় দেখলো, বুঝলো রাত 1টা পেরিয়ে গেছে। জ্যোতি আর দাঁড়ালো না, ঋতুকে বেলেই দ্রুত নেমে গেল। রাস্তার আলোতে মেহেরাজকে দেখে এগিয়ে গিয়ে ফের বলল, আব্বা কেমন আছেন মেহরাজ ভাই? মেহেরাজ গম্ভীর গলায় উত্তর দিল, হসপিটালে অ্যাডমিট করিয়েই এসেছি এখানে, বাকি সব ওখানে গেলেই জানা যাবে জ্যোতি। জ্যোতি ঠোঁট চেপে নিঃশ্বাস ফেললো, নরম গলায় বলল, মিনার ভাই না এসে আপনাকে পাঠালো যে? ও চেনে, তাছাড়া ও বললেই তোকে যেতে দিত। জ্যোতি কথা বলল না এবারে। কিয়ৎক্ষণ পর বলল, আমি হসপিটালে যাব মেহরাজ ভাই, নিয়ে যাবেন আমায়? মেহেরাজ এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজলো, বলল, নিয়ে যেতেই এসেছি। জ্যোতি আর কিছু বলল না। অবশেষে মেহেরাজ রিক্সা পেতেই উঠে বসতে বলল। জ্যোতি চুপচাপ উঠে বসলো, পাশাপাশি উঠে বসলো মেহেরাজও। ভরাট গলায় জিজ্ঞেস করলো, রাতে খেয়েছিস? নিষ্প্রভ কণ্ঠে উত্তর দিল জ্যোতি, খাবার খেতে ইচ্ছে হয়নি। তুই খাবার না খেলে তো চাচা সুস্থ হয়ে যাবে না জ্যোতি। ফের দীর্ঘশ্বাস ফেললো জ্যোতি, উত্তর দিল, জানি। এরপর অবশ্য বাকিটা পথ আর কথা হলো না কারোরই। তবুও পাশাপাশি বসে যেন উত্তর দিয়ে স্বাভাবিক থাকা জ্যোতির সমস্ত হাহাকার টের পেল মেহেরাজ। বয়ে গেল তার মাঝে অস্থিরতার শীতল স্রোত। মেহু আজও ঘুমালো না। হুট করেই তার সমস্ত ঘুম উধাও হয়ে গেল বলেই বোধ হলো তার উপর মেহেরাজ সেই কখন বেরিয়েছিল এখনো ফেরেনি। কেন গিয়েছে, কোথায় গিয়েছে কিছুই জানলো না, শুধু জানালো একটা দরকার আছে। মেহু বসে বসে অপেক্ষা করলো ভাইয়ের ফেরার জন্য। ঠিক তখনই কল এলো সাইদের। এত কষ্ট, এত অভিমানের পরেও মেহু কলটা না তুলে পারল না। ওপাশ থেকে পুরুষালী গলাটা শুধালো, কেমন আছো মেহু? মেহু তাচ্ছিল্য নিয়ে হাসলো, জানালো, সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। সাইদ ওপাশে তপ্তশ্বাস ফেললো, জানার প্রয়োজন নেই? সত্যি কি জানার প্রয়োজন নেই? এই যে সেদিন এতটা কান্না করে তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইলো, সেদিনের পর সাইদের দিনগুলো খুব ভালো কেটেছে। সেই কান্না ভেজা গলাটার কথা ভেবেই কি সকাল থেকে রাত প্রতিটা ক্ষণ অস্থিরতায় কাটায়নি সে? মেহেরাজের কাজ মেহুর জ্বরের কথা শুনে কি তার একটিবার কল করে খোঁজ নিতে মন চায়নি? চেয়েছিল তো, তবু অনেক কষ্টে নিজেকে দমন করেছিল। আজ যেন সে দমন করাটা আর খাটলো না, নিয়ন্ত্রণ রাখতে পারলো না নিজের উপর। তাই তো অস্থিরতা মেটাতে কল করে বসলো মেহুকে। সাইদ ঠোঁটে ঠোঁট চেপে কথাগুলো ভাবলো, প্রসঙ্গ বদলে বলল, মেহু, ছেলেটা কে নিষেধ করে দিলে? মেহু উত্তর দিল, আমি করিনি, ভাইয়া বলেছে। কেন? ছেলেটা তোমায় ভালোবাসতো। মেহু হাসলো, বলল, ভালো তো আমিও আপনাকে বাসতাম সাইদ ভাইয়া। সাইদ এবারে কিঞ্চিত হাসলো, কৌতুক স্বরে জিজ্ঞেস করলো, এখন বাসনা আর? মেহু শক্ত গলায় জবাব দিল, বাসি না। সাইদ এবারেও হাসলো, গলায় রসিকতা টেনে বলল, জাস্ট দুদিনেই ভালোবাসা শেষ? আমার থেকেও ফার্স্ট দেখছি তুমি। মেহের ভালো লাগলো না কথাগুলো, বিপরীতে বলে উঠল,
কাল রাতে কল দিয়েছেন কেন? এসব বকবক করার জন্য? আমি নিশ্চয়ই আপনার প্রেমিকা নই সাইদ ভাইয়া, যে কল দিয়ে যখন তখন এসব বকবক করবেন। সাইদ এবারও রসিকতা নিয়ে শুধালো। প্রেমিকা হতে চেয়েছিলে তো? ফের শক্ত গলায় জবাব দিল মেহু। এখন আর চাই না। সাইদ এবারে চুপ হয়ে গেল। কিয়ৎক্ষণ পর হঠাৎই সব রসিকতা বাদ দিয়ে শান্ত গলায় বলে উঠল, জানো মেহু, আমার মনে হচ্ছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কি যন্ত্রণার বিষয় বলো তো। রাখছি, ঘুমাবো। সাইদের মন খারাপ হলো। এতদিন পর এটুকু কথাতে কি তার অস্থিরতা মিটল? জানা হলো কি মেহু কেমন আছে? না তো। তাই কথা বলার জন্য নতুন প্রসঙ্গ খুঁজে বলে উঠল হাসি হাসি গলায়, আমি তোমাদের বিয়ের জন্য সত্যি উৎফুল্ল হয়ে অপেক্ষা করছিলাম। মেহু বিরক্ত হলো খুব, জিজ্ঞেস করলো, হ্যাঁ তো। সাইদের গলাটা এবার নরম শোনালো, জিজ্ঞেস করলো, তুমি ভালো আছো মেহু? মেহু উত্তর দিল না, মুখের উপরই কলটা রেখে দিল। যাকে ভালোবাসবে না, যার সাথে সম্পর্কে জড়াবে না কখনো, তার সাথে কেন এই রাত দুপুরে কথা বলতে হবে? তার খোঁজটাই কেন নিতে হবে? তাকে কি ফের আরো বেশি দুর্বল করে দিতে চায় সাইদ? তখন ভোর। হসপিটালের বেডেই জ্যোতির বাবার নিস্তেজ দেহটা, চোখ বুজে আছে। রিপোর্ট আর ডক্টরের কথা অনুযায়ী ওনার হৃৎপিণ্ডের একটি করোনারি ধমনী 98% সংকীর্ণ হয়ে যাওয়াতে হার্ট অ্যাটাক করেছেন। সমাধানস্বরূপ করোনারি বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্যোতির দাদির সঞ্চয় আর বাবার এতদিনের দেওয়া টাকা থেকে জ্যোতিরা যা সঞ্চয় রেখেছিল সেসব মিলিয়ে অপারেশনের খরচ মিটে যাবে। জ্যোতি এক মুহূর্তে বাবার দিকে তাকিয়ে থেকে ফের বেরিয়ে আসলো হসপিটালের করিডোরে। ঠিক তখনই মিনার এসে দাঁড়ালো পাশে, মৃদুস্বরে বলল, এত চিন্তা করছিস কেন? দেখবি সবটা ঠিক হয়ে যাবে। জ্যোতি নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল, অন্যমনস্ক হয়ে মৃদু আওয়াজে শুধালো, মিথিটা খুব কান্না করছিল মিনার ভাই, খোঁজ নিয়েছিল ওর? মিনার আশ্বাস দিল, বলল, দাদি আছে তো, সামনে নেবে, তুই চিন্তা করিস না। জ্যোতি ছোট ছোট চোখে চাইল। নিজের চিন্তা তো মুখ কারো সম্মুখে তুলে ধরতে চাইল না হয়তো, তাই তো সামনে থেকে সরে যাওয়ার জন্য বলল, ওর সাথে কথা বলা উচিত এখন, একবার কল করে আসি। মিনার উত্তর দিল, আমি কল করেছি একটু আগেই জ্যোতি, তুই শুধু শুধু এত চিন্তা করছিস। করছি না চিন্তা। তোর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জ্যোতি সে প্রসঙ্গ বদলাতে চাইল। মৃদু আওয়াজে মিনারের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আবার অপারেশনটা আজই হবে তাই না? সব ঠিকঠাক হলে আজই হবে। জ্যোতির চাহনি নিষ্প্রভ, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, ও খেয়েছিলে কিছু মিনার ভাই? কাল রাতে নিশ্চয়ই তুমি বাবা চাচা কারোরই খাওয়া হয়নি, তোমরা বরং বাইরে কোথাও খেয়ে নাও মিনার ভাই। মিনার বাদ সাধলো, উত্তরে বলল, না, এখন খাবো না, মামার জ্ঞান ফেরার পর না হয় খেয়ে নিব। এরপর আর কথা হলো না মিনারের সাথে। চুপচাপ একপাশে বসে থাকলো জ্যোতি। একবার তাকিয়ে দেখলো মিনার, মেহেরাজ, তার চাচা আর মেহেরাজের চাচাদের। এতগুলো মানুষ এসে হাজির যে মানুষটার জন্য, অথচ সেই মানুষটাই এখন সজ্ঞানে নেই। জ্যোতি মোবাইল নিয়ে একবার মিথিকে কল দিল। ওপাশ থেকে প্রায় সঙ্গে সঙ্গেই কল তুলল মিথি। জ্যোতি নরম গলায় শুধালো, আব্বা ঠিক হয়ে যাবেন মিথি, চিন্তা করিস না। আব্বা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। মিথি বোধহয় কথাটাতে আশ্বস্ত হলো না, চাপা ক্রন্দত সুরে শুধালো, জ্যোতি, আমি আব্বাকে দেখতে যাব। দাদি নিয়ে যাবে বলেছে আমায়। এখন রওনা দিলে আব্বার সার্জারি আগে আগে পৌঁছে যাব না আমি? তোর আসার প্রয়োজন নেই মিথি, আব্বা দ্রুতই সুস্থ। জ্যোতি বাকিটা বলার আগে মিথির জেদিস্বর আসলো ওপাশ থেকে, আমি যাব জ্যোতি, তোর কেন নিষেধে? দাদি বলেছেন নুসাইবাদের বাসায় উঠবে, ওখানে গিয়ে তোর তো সমস্যা হবে না। আমি তা বলিনি মিথি। আচ্ছা দাদি নিয়ে আসলে নিষেধ নেই। খেয়েছিস রাত থেকে? না। খেয়ে নে। এখানে এসে আব্বাকে দেখতে হবে না, খেয়ে তারপর রওনা দিবি, ওকে? ওপাশ থেকে এবারে উত্তর এলো না। যদি ফোন রাখলো চোখ বুজে। পরের কয়েক ঘন্টা সেভাবে স্থির হয়ে বসে থাকলো। হঠাৎ জানতে পারলো তার বাবার জ্ঞান এসেছে। তবুও সাহস করে কে জানি না যাওয়া হলো না বাবার সামনে। অস্বস্তি অনুতাপের স্থির বসে থাকে, হাত কসলাতে লাগলো কেবল। ঠিক তখনই টের পেল পাশাপাশি বসা মেহেরাজের উপস্থিতি। কানে এলো তার গম্ভীর স্বর, বসে আছিস কেন এখনো? চাচার জ্ঞান ফিরেছে, জানিস না? জ্যোতি নিষ্প্রভ স্বরে উত্তর দিল, জানি মেহেরাজ ভাই। মেহেরাজ ভুরু কুচকালো, জ্যোতির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, দেখা করবি না? আব্বা সুস্থ হওয়ার পর দেখা করবো একেবারে।
মেহেরাজ এবারে সত্যি বিরক্ত হলো জ্যোতির উপরে। গম্ভীর স্বরে শুধালো, এটা কোন ধরনের কথা? তোর বাবা অসুস্থ, সন্ধ্যার পর অপারেশন হবে, অথচ তুই দেখা করে আসবি না এর আগে? দৃঢ় গলায় জবাব দিল জ্যোতি। না। মেহেরাজ কপাল কুঁচকে নিল, শান্ত অথচ দৃঢ় স্বরে বলে উঠল, এটা ঘাড় তেরামি হচ্ছে না জ্যোতি? সব জায়গায় তোর এই ঘাড় তেরা ভাব দেখানোটা কতটুকু যুক্তিযুক্ত মনে হয় তোর? নিষ্প্রভ কণ্ঠে উত্তর দিল জ্যোতি। এক্ষেত্রে যুক্তিযুক্ত নয় জানি আমি, তবুও যাব। মেহেরাজ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো এবারে, কারণটা কি? তোর রাগ, জেদ নাকি ক্ষোভ? এমন একটা পরিস্থিতিতেও রাগ, জেদ আর ক্ষোভকেই প্রাধান্য দিচ্ছিস? জ্যোতি ঠোঁটে ঠোঁট চাপল, স্থির চাহনিতে মেহেরাজের দিকে তাকিয়ে উত্তর দিল, সংকোচ। সংকোচকে বেশি সময় গুরুত্ব দিতে নেই। জ্যোতি মাথা নাড়ালো এবারে, বলল, আমি কয়েকবার দেখে এসেছি আব্বাকে, এই মুহূর্তে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত বুঝে উঠছি না আমি। তাই যাই হোক, আপনি কাজ ছেড়ে এখানে পড়ে আছেন, অসুবিধায় পড়ে গেলেন তাই না? মেহেরাজের গলা দৃঢ় হলো, উঠে দাঁড়িয়ে বলে উঠল, আমার মনে হয় না কারোর বিপদে পাশে থাকলে অসুবিধায় পড়তে হয়। চাচারা না থাকলেও আমি থাকতামই। জ্যোতি মাথা তুলে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে, প্রশ্ন ছুড়ল, কেন? এটুকু দায়িত্ব আমার আছে তাই। কথাটা গম্ভীর স্বরে দিয়েই চলে গেল মেহেরাজ। জ্যোতি একবার সেদিকে তাকিয়ে নজর সরালো, চোখ বুঝলো প্রায় সঙ্গে সঙ্গে। আসলেই কি বাবার চোখে চোখ মেলানোর এতটা সংকোচকে প্রাধান্য দেওয়া উচিত? এতদিনকার রুক্ষ ব্যবহারগুলো তো ক্রমশ হয়ে আসছিলই ছোটবেলা থেকে। সে তো ইচ্ছে করেই বাবার সাথে খারাপ ব্যবহার করতো না, তবুও এতটা সংকোচ বোধ কেন? তবুও কেন এতটা দ্বিধা হচ্ছে আব্বার চোখের সামনে যেতে? হসপিটালে কেবল জ্যোতি আর মেহেরাজই থাকলো দুপুরে। মিনার আর জ্যোতির চাচা মেহেরাজের চাচাদের সাথে তাদের বাসায় গেলেও কিছুটা সময় আগে। নির্ঘুম রাত, এতদূর ছোটাছুটি, তার উপর না খেয়ে থাকা, এতটা ধকলের পর খাওয়া আর গোসলের জন্যই মূলত মেহেরাজের চাচাদের সাথে আসা। সে উদ্দেশ্যে ওয়াশরুমে গিয়ে গোসলও সেরে নিল মিনার। অন্য পোশাক না থাকায় সে পোশাকই পুনরায় পরিধান করতে হলো, আর সে কারণে সম্মুখ হতে হলো উদ্ভট এক প্রশ্নের। এ কি, আপনার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে, আর আপনি এখনো গোসল করে আসেননি? সে একই পোশাকে বসে আছেন? মিনার চোখ গোল গোল করে তাকালো। গোসল সেরে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছে নিয়ে রুমের একটা চেয়ার টেনে বসেছিল সে। সেই মুহূর্তে রুমের মধ্যে সামান্তা আসলো। অবশ্য সামান্তার আশাটা দেখে তো অতটা অবাক লাগেনি যতটা এই কথাগুলো শুনে লাগলো। এখনও তার ভেজা চুল বেয়ে পানি গড়িয়ে আসছে কপাল বেয়ে। সত্যি কি বোঝা যাচ্ছে না সে গোসল করেছে? মৃদু হেসে ভদ্রভাবে বলল, আমার মাথার চুল ভেজা, তুমি বোধহয় খেয়ালই করোনি সামান্তা। সামান্তা চোখ ছোট ছোট করে চাইলো এবারে। সত্যি খেয়াল করেনি সে। একই পোশাকে দেখেই ভেবে নিয়েছিল এই লোক এখনো গোসল করেনি। মৃদু স্বরে বলল, ওহ যাক, গোসল করেছেন তাহলে। আপনাকে আব্বু ডেকেছে খাওয়ার জন্য, হসপিটালেও যেতে হবে বোধহয় তাই। মিনার উঠে দাঁড়ালো, উত্তরে দ্রুত বলল, ওহ আসছে এক্ষুনি। সামান্তও চলে যেতে নিচ্ছিল, পর মুহূর্তেই ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার নামটা ভুলে গেছি, কি জানো আপনার নামটা? মিনার শান্ত গলায় উত্তর দিল, মিনার। সামান্তা মাথা নাড়ালো দ্রুত, বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, জ্যোতি আর মিথির মুখে শুনেছি। মিনার অল্প হাসলো এবারে। মাথার চুলগুলোকে হালকা ছাড়া দিয়ে বের হয়ে আসলো রুম ছেড়ে। মনে মনে ভাবলো, মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, ফর্সা ত্বক, বড় বড় চোখ, লম্বা চুলের অধিকারিণী। এক কথায় তাকে সুন্দরীর সম্বোধন ছাড়া অন্য কোনো সম্বোধন দেওয়া যায় না বটে। আর সুন্দরী মেয়েদের আশেপাশে বেশিক্ষণ ভদ্র ছেলেদের থাকতেও নেই বোধহয়। ব্যস্ততায় আর চিন্তায় নির্ঘুমভাবে কাটলো আরও 4টে রাত। জ্যোতির বাবার অপারেশন সম্পন্ন হয়েছে 4 দিন আগে। অবশ্য সেদিনই গ্রাম থেকে ছুটে এসেছিল ছোট মিথি, তার দাদি এবং তার বাবার দ্বিতীয় স্ত্রীও। এই 4টে দিন হসপিটাল ছাড়া বাকিটা সময় নাবিলাদের বাসাতেই থেকেছেন ওনারা। জ্যোতির বাবা যদিও এখন আগের থেকে সুস্থ, তবুও হসপিটাল থেকে ছাড়ায়নি হয়নি। ধারণা অনুযায়ী আরও 3-4 দিন পরেই হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হবে ওনাকে।
মিথি অবশ্য এই কটা দিন বাবার খুব কাছাকাছি ছিল, যেন বাবার একদম বাধ্যগত আদর্শ মেয়ে। আজও তার ব্যতিক্রম হলো না। হসপিটালে রাতের বেলায় মিনার থাকলেও সকাল সকালে মেহু আর জ্যোতির সাথে হসপিটালে উপস্থিত হয়েছে মিথিও। শর্ত ছিল সে বাবাকে দেখে মিনারের সাথে ফের মেহরাজদের বাসায় ফিরে যাবে। সে শর্ত অনুযায়ী বাবাকে একবার দেখে নিয়ে মিনারের সাথে বেরিয়ে গেল। কিছুটা দূরে এসে রাস্তার একধারে দাঁড়িয়ে হঠাৎই মিনারের মনে পড়ল একটা প্রয়োজনীয় ওষুধ কেনার কথা। তাই মিথিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে বলে দ্রুত গেল ওষুধটা কিনে নিয়ে হসপিটালে পৌঁছে দিতে। মিথি না করলো না, চুপচাপ দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। কিন্তু কিছুটা সময় পরই যেন বিস্ময়কর কিছু দেখে চোখের চাহনি বদলে এলো। দেখতে পেল কিছুটা দূরে দাঁড়ানো এক যুবককে। এই যুবকটিকে সে ভালোভাবে না চিনল অল্প হলেও চেনে। এই হসপিটালের মেহরাজ ভাইয়ের পরিচিত এক ইস্টার্ন ডক্টর। তার মনে আছে এখনো। 3 দিন আগেই একবার পরিচয় করিয়ে দিয়েছিল মেহরাজ ভাই, কিন্তু সে সব কথা মুখ্য নয়। মুখ্য হলো এই লোক হসপিটালের সামনের রাস্তাতেই একজন ডক্টর হয়ে সিগারেট ফুঁকছে কি নির্ভয়, কতটা বিচ্ছিরি আর জঘন্য। প্রথম দিন কান্নাকাটির দাপটে খেয়াল না করলেও পরে যখন এই ছেলেটাকে সে খেয়াল করেছিল তখন সাদা অ্যাপ্রনে মারাত্মক সুদর্শন বোধ হয়েছিল। কিশোরী মন বোধহয় ছেলেটার গম্ভীর চোখ মুখে চাহনি, ভদ্রভাবে কথা বলা এসবে আকৃষ্ট হয়েছিল। কিন্তু কে জানতো এই ছেলের এমন একটা অভদ্র রূপও আছে। এই অভদ্র গুণ নিয়ে এই ছেলে আবার নাকি হবে ডক্টর। ডক্টর হয়ে আবার করবে নাকি মানুষের চিকিৎসা। নাক মুখ কুচকালো মিথি। দুপা এগিয়ে এসে বুড়ো জোড়া কুচকে নিয়েই ডাকলো সে অল্প পরিচিত ডক্টরকে। গলা উঁচিয়ে বলল, এই যে ডক্টর সাহেব, শুনুন। এই যে। মেঘ প্রথমেই তাকালো না, পর মুহূর্তেই চোখ মুখ কুচকে নিয়ে পিছু ফিরে তাকিয়ে দেখলো মিথিকে। দেখতে পিচ্ছি পিচ্ছি ফর্সা ধবধবে মেয়েটা। নাম জানে না ঠিক সে, তবে 3 দিন আগেই জেনেছিল এই মেয়েটা মেহরাজের পরিচিত। এই কয়েকদিনে 2-4 বার দেখেছেও সেই মেয়েকে। বাবার জন্য প্রথম দিন কেঁদে কেটে চোখ ভাসাতেও দেখেছিল অবশ্য। নিশ্চয়ই বয়স খুব অল্প, নয়তো কেউ জনসম্মুখে এমন করে কাঁদে। স্মিত হাসল সে। ভদ্রতা দেখাতে সিগারেটের শেষবার টান দিয়ে ফেলে দিল দ্রুত। পা দিয়ে সিগারেটের শেষ অংশটা রাস্তায় পিষে ফেলল। বলল, কিছু বলবে? মিথি আরো 2 পা এগিয়ে এলো। বুড়ো কুচকে কোমরে হাত রেখে শুধালো, ছি ছি, আপনি না একজন ইন্টার্ন ডক্টর? সত্যি ডক্টর তো আপনি? মেঘ ভুরু উঁচু করলো। মাঝ রাস্তায় এটা কেমন প্রশ্ন? ভুরু উঁচিয়ে শুধালো, কেন সন্দেহ হচ্ছে তোমার? আমার গায়ে সাদা অ্যাপ্রন চোখে পড়ে না? মিথি ফোড়ন কেটে শুধালো, সাদা অ্যাপ্রন গায়ে দিলেই সবাই ডক্টর হয়ে যায় নাকি? আজব। মেঘের বিরক্ত লাগলো। একেই হসপিটালে মেহুকে দেখে পুরাতন দুঃখ সতেজ হয়ে উঠেছে, তার উপর এসব প্রলাপ যেন এই মুহূর্তে বিরক্তকর কথা ছাড়া কিছুই নয়। তবুও কপাল কুঁচকে গম্ভীর স্বরে শুধালো, কি বলতে চাইছো তাহলে? আমি ডক্টর না? এত বছর এত পড়ালেখা করে এত পরীক্ষা পার হওয়ার পর আমি ভুয়া ডক্টর, এটাই বলতে চাইছো? অবশ্যই, নয়তো সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিলেন কেন? একজন ডক্টর হয়ে কেউ রাস্তায় দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানে? মেঘের বিরক্তি শীর্ষে পৌঁছালো যেন। এই মেয়েকে এখন কি করে বোঝাবে সে সিগারেটে কেন সুখ টান দিচ্ছে? আদৌ বলার মতো কিছু? প্রিয় তো আমার বিরহে রাস্তায় দাঁড়িয়ে এসে সিগারেট ফুঁকছে, এটা শুনতে নিশ্চয়ই বিদঘুটেই লাগবে। সে বিদঘুটে উত্তরটা তাই দিল না। মেঘ বলল, কেন ডক্টররা কি সিগারেট টানে না? মিথি হার মানল না, ফের গলা উঁচিয়ে বলল, কেন টানবে? কোন সুখে টানবে? রোগীদের রোগ দূর করার সুখে? মেঘের গলা হঠাৎ একদম ঠান্ডা হয়ে এলো। অন্য মনস্ক হয়ে শীতল স্বরে শুধালো, সুখে নয়, দুঃখে। আশ্চর্য, কি এমন দুঃখ থাকবে যে সিগারেট টানতে হবে রাস্তায় দাঁড়িয়ে? মেঘ নিষ্প্রভভাবে চাইলো এবারে মিথির দিকে। ঠোঁট চেপে মৃদু হেসে প্রশ্ন ছুড়ল, কেন ডাক্তারদের দুঃখ থাকতে নেই নাকি? মেঘের কথাটাই আর হাসিটাই কি ছিল কে জানে। হঠাৎ মিথির মন খারাপ হয়ে এলো। মনে হলো এই লোকটা সত্যি সত্যি বিশাল দুঃখ। কিন্তু কি এমন দুঃখ? মৃদু স্বরে বাধ্য মেয়ের মতো শুধালো, থাকতেই পারে, কিন্তু আপনার দুঃখটা কি? মেঘ আবারও হাসলো, বলল, তুমি ছোট, ওসব দুঃখ সম্পর্কে বুঝবে না। মিথি কিয়ৎক্ষণের জন্য শান্তরূপ ধারণ করলেও আবার জ্বলে উঠল যেন। তীক্ষ্ণ চাহনি ফেলে বলে উঠল, কে ছোট? আমার বয়স 16। আপনি জানেন আমার বয়সী বান্ধবীদের যাদের বিয়ে হয়েছে তাদের এতদিনে 1-2 বাচ্চাও হয়ে গেছে। মেঘ এবারে সজোরেই হেসে উঠল। হঠাৎ খেয়াল করলো তার মন খারাপ ভাব কেটে যাচ্ছে। হসপিটালে মেহুকে দেখে যে মেঘ জমেছিল মনের কোণে, তা যেন হুট করেই উবে যেতে শুরু করেছে। হাসি হাসি গলাতেই শুধালো, আর তোমার?
মিথি মুখ ভেঙালো, বলল, বিয়ে হলে এতদিনে নির্ঘাত 2-3টা বাচ্চার জননী হয়ে যেতাম, বুঝলেন? বিয়ে হয়নি দেখেই জননী হতে পারলাম না এখনো। মেঘের এবার দমফাটা হাসি পেল। ইচ্ছে হলো জোরে জোরে হেসে উঠতে, কিন্তু পারল না। কোনো রকমে হাসি চেপে ভুরু কুচকে বলল, নিজেই এখনো বাচ্চা, সে কিনা আবার 2-3 বাচ্চার জননী হবে? সিরিয়াসলি? কি আশ্চর্য, এতটা অবাক হওয়ার মতো কি আছে? মিথি বিরক্তি সুরে কথাটা বললেও পর মুহূর্তে থেমে তাকালো সামনের দিকে। একটা সাদা রঙের গাড়ি তাদের পাশেই দাঁড়িয়েছে। সে গাড়ি থেকে দ্রুত নেমে বের হলো এক বাচ্চা ছেলে। গোল গোল চোখ দিয়ে একবার মিথিকে তো একবার মেঘের দিকে তাকিয়ে বলল, পাপা আজ শেষ তোমার? মিথি অবাক হলো। এই অল্প বয়স্ক সুদর্শন ছেলেটা এই বয়সে এক বাচ্চার বাপ হয়ে বসে আছে, কি আশ্চর্য। বার কয়েক বাচ্চা ছেলেটা আর মেঘের দিকে তাকালো চোখ গোল গোল করে। হ্যাঁ, অধিকাংশেই এদের দুজনের চেহারা মিল পরিলক্ষিত। তার মানে সত্যি সত্যি দুইজন বাপ বেটা। মিথি যেন দুঃখ পেল, তবুও বলল, আপনি এই বয়সে বাচ্চার বাপ হয়ে যেতে পারলেন ডক্টর সাহেব? আপনাকে দেখে তো লাগেই না। মেঘ হাসলো, ঝুঁকে গিয়ে সামনের বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলল, কি লাগে না? আপনি যে বাচ্চার বাপ তা তো লাগেই না। সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না আমার। মেঘ ফের আসলো। মিথির কথাটাই ফের তাকে ফিরিয়ে দিয়ে বলল, কি আশ্চর্য, এতটা অবাক হওয়ার মতো কি আছে? যথেষ্ট বয়স হয়েছে না আমার বাপ হওয়ার? মিথি তখনও গোল গোল চোখে তাকিয়ে থাকলো মেঘের দিকে আর মেঘের কোলের বাচ্চাটার দিকে, যেন সত্যি বিষয়টা বিশ্বাসযোগ্য না। মেঘ সে দৃষ্টিতে দেখেই হেসে দিল, উত্তরে বলল, ভাই আর ভাবির ছেলে, এখনো বাপ হওয়ার সাহসটা করে উঠতে পারিনি, বুঝলে পিচ্ছি? মিথি এবারে হেসে উঠল। পর মুহূর্তেই কিছুটা দূরে মিনারকে দেখে দ্রুতই সে স্থান ছেড়ে এগিয়ে গেল মিনারের দিকে। মেঘ একবার তাকালো ঠিক, তবে পর মুহূর্তেই নজর সরালো। নজর সরালো না কেবল তার কোলের বাচ্চা ছেলেটা। আধো গলায় জিজ্ঞেস করলো, মেয়েটা কে পাপা? নাম কি? মেঘ ঠোঁট চেপে উত্তর দিল, নাম তো জানা নেই, এমনি পরিচিত বলতে পারো। তখন সন্ধ্যা। মেহু বাসা ছেড়ে হোস্টেলে ফিরেছে আজই। তবুও ভার্সিটি থেকে ফিরে জ্যোতির সাথে ফের হসপিটালে আসলো। জ্যোতির দাদি আজ বাড়ি ফিরে যাবে মিনারের সাথে। যদিও মিথি আর তার ছোট আম্মা অর্থাৎ তার বাবার দ্বিতীয় স্ত্রী একেবারে তার বাবাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নেওয়ার দিনই যাবে, তবে বাড়ির দিকটা ভেবে দাদি আজই চলে যাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন। সে অনুযায়ী যাওয়ার আগে একবার নিজের ছেলেকে দেখে যাবেন। তাই জ্যোতি আর সে বাসায় না গিয়ে হসপিটালে আসলো। পাশাপাশি মেহু জ্যোতি দুজনে বসে অপেক্ষা করলো হসপিটালে দাদির আসার। পর মুহূর্তেই কি মনে করে মেহুকে জিজ্ঞেস করলো, সাইদ ভাই আর যোগাযোগ করেনি মেহু আপু? আকস্মিক প্রশ্নে অবাক হলো মেহু। পর মুহূর্তে আবার সামলে নিয়ে উত্তর দিল, করেছিল তো। জ্যোতি কিয়ৎক্ষণ চুপ থাকলো, পরক্ষণেই বলল, সাইদ ভাইয়ের সাথে একবার দেখা করবে আপু? যদি সরাসরি কথা বলে সবটা ঠিক হয়ে যায়। মেহু ব্যঙ্গ সুরে বলল, দেখা করে কি হবে? ভালোবাসা ভিক্ষা চাইবো জ্যোতি? হতে পারে সাইদ ভাই তোমায় ভালোবাসে আপু, কিন্তু জানাতে চায় না, হতে পারে না? মেহুর উত্তর এলো, ওনার কথা অনুযায়ী পারে না। উনি আমায় ভালোবাসে না জ্যোতি। উনি আর 5-10 জন মেয়ের মতোই দেখেছেন আমায়, আর 5-10 জন মেয়ের মতোই ফ্লার্টিং করে গেছেন আমার সাথে। এর চেয়ে বেশি কিছুই হয়তো ছিল না। কিন্তু মেহু বলতে দিল না জ্যোতিকে, থামিয়ে দিয়ে বলে উঠল, আর কিছু নয় জ্যোতি, আমায় দুর্বল করে দিস না প্লিজ। আমি ওনার থেকে সরতে চাইছি যে কোনো মূল্যে। কান্না থেকে, কষ্ট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছি, নয়তো ফের আবার দুর্বল হয়ে পড়ব। জ্যোতি এবারে আর কথা বাড়ালো না, চুপ হয়ে গেল। উঠে গিয়ে বাবাকে আড়ালে একবার দেখে আসতে সম্মুখীন হলো মেহেরাজের। কানে এলো মেহেরাজের গম্ভীর গলা, মেহুর সাথে সারাক্ষণ কি কথা হয় তোর? আমি জানি তুই ওর মন খারাপের বিষয়ে সবটা জানিস, অথচ এড়িয়ে যাস। ও কি কাউকে ভালোবাসে জ্যোতি? প্লিজ আমায় বল। জ্যোতি মৃদু হাসলো। কারো ব্যক্তিগত কথা তার অনুমতি অনুযায়ী বলাটা ঠিক হবে কিনা তা ভেবে নিয়েই বলল, ধরে নিন এবারও এড়িয়ে গেলাম, তবে একটা সাহায্য করবেন মেহরাজ ভাই? একটা সত্যি কথা বলুন, সাইদ ভাইয়ের কি কারোর সাথে রিলেশন আছে, কিংবা কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন উনি? মেহেরাজের মেজাজ খারাপ হলো কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে। অফিস থেকে ফেরার পথে একবার হসপিটাল দিয়ে এসেছিল জ্যোতির বাবাকে দেখার জন্যই। এখানে এসে জ্যোতি আর মেহুকে কথা বলতে দেখে আবারও তার মনে হলো জ্যোতি সবটা জানে, কিন্তু জ্যোতি উত্তর দিল না এবারও।
কত বড় বেয়াদব হলে মুখের ওপর এভাবে এড়িয়ে যাওয়ার কথা বলে। পর মুহূর্তেই আবার জ্যোতির মুখে ফের সাইদের কথা শুনে চল শক্ত হয়ে এলো যেন মেহেরাজের। মেজাজ খারাপটা যেন এবারে শীর্ষে পৌঁছালো। শক্ত গলায় হলেও মৃদু আওয়াজে শুধালো, আমি কি ওর সার্ভেন্ট? ওর খোঁজ খবর সব হাতে নিয়ে বসে আছি আমি? জ্যোতি শক্ত গলা শুনে ছোট শ্বাস ফেললো, নরম গলায় শুধালো, আপনি ওনার কাছের বন্ধু মেহরাজ ভাই, কাছের বন্ধু হয়ে এইটুকু খবর জানেন না, এটা তো অদ্ভুত শোনায়। মেহেরাজের গলা আরো দৃঢ় হলো, একদম শান্ত গলায় অথচ দৃঢ়স্বরে শুধালো, ভেবে নে তোর মতোই এড়িয়ে গেলাম আমিও। কথাটা বলে মেহেরাজ কিছু ঘুরে চলে গেল দ্রুত। নিজের উত্তরটাই ফেরত পেয়ে থমথমে হয়ে এলো জ্যোতির মুখ। কি আশ্চর্য, সে কি খারাপ কিছু জিজ্ঞেস করেছে? জ্যোতির দাদি সব গোছগাছ করেই কথা বলছিলেন নাবিলার মায়ের সাথে। কথা হচ্ছিল মূলত জ্যোতির বিয়ের বিষয়ে। বাবার এহেন অসুস্থতা, মেয়েদের এভাবে ভেঙে পড়া নিজের চোখেই সবাই দেখেছে। এমন নয় যে জ্যোতির দাদি পড়ালেখা পছন্দ করেন না, তিনি মনে প্রাণে চান তার নাতিরা পড়ালেখা করুক, প্রতিষ্ঠিত হোক, তার মুখ উজ্জ্বল করুক। কিন্তু বিয়ের সম্বন্ধ নিয়েও তার ভাবনা ঠুনকো নয়। এই যে নাবিলার মায়ের কাছ থেকে কিছুটা সময় আগেই যে বিয়ের প্রস্তাবটা পেলেন তা নেহাতি খারাপ নয়, ভালোভাবে বিবেচনা করলে উত্তম সম্বন্ধ। সে বিবেচনার মাঝপথেই হঠাৎ সেখানে এসে হাজির হলো মেহেরাজ। শান্ত গলায় শুধালো, আপনার সাথে আলাদাভাবে আমার কিছু কথা আছে দাদি, শুনবেন? দাদি হ্যাঁ বললেন। রাজি হয়ে অন্য পাশে যেতে মেহেরাজ গিয়ে দাঁড়ালো তার সামনে। এক নজর তাকিয়ে বলে ফেলল, আমি জ্যোতিকে বিয়ে করতে চাই দাদি। আপনার কি মত এই বিষয়ে? আশা রাখি আমি খুব অযোগ্য বিবেচিত হব না আপনার বিবেচনায়, তাই না?